দুঃখপ্রদ উভয় বীচ কিছু বর্ণনা, বিচূরিত এক প্রাণ হরিলেই, মিলত এক দারুণ দুঃখ দেই। তুলসীদাস। আমি সাধু অসাধু উভয়কেই প্রণাম করি, কারণ উভয়ই আমার যন্ত্রণার কারণ। অসাধু ব্যক্তি যখন আমার কাছে আসে আমি যন্ত্রণা পাই, সাধু ব্যক্তি আমাকে যখন ছেড়ে চলে যান আমি অনেক যন্ত্রণা পাই। সুতরাং উভয়ই যন্ত্রণার কারণ, তাই আমি উভয়কেই প্রণাম করি। পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ, উপস্থিত সাধু এবং ভক্তবৃন্দ, আজকের এই মহতী জনসভায় আমার সশরীরে উপস্থিত থাকবার কথা ছিল, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, গত 14ই ডিসেম্বর সকালে ধ্যান জপ করে বেরিয়ে এসে ঘরে ঢুকবার মুখে আমি পড়ে যাই। আমার লেফট ফিমার বোন ভেঙে যায়, 6 দিন হাসপাতাল, 14 দিন রিহ্যাব, এখন আশ্রমে থেরাপি চলছে। দ্যাট ইজ মাই ব্রিফ physical report, but I am improving, I am doing better. I am walking with a walker and cane. স্বামী ভূতিষ্ঠানন্দজি মহারাজের 125 বর্ষ পূর্তির উপলক্ষে এই সভার আয়োজন হয়েছে। অনেকে বলে যে এই স্মৃতিকথা মানে আত্মকথা, নিজেকে জাহির করবার জন্য লোকে এই স্মৃতি বলে। আমাদের ব্রহ্মচর্যে একটা মন্ত্র আছে, আত্মশ্লাঘা বর্জনী আহা। এই ব্রত থেকে আমি 20 মিনিট বিরতি নিয়ে আমি আমার দিয়ে এই মহান সন্ন্যাসী রামকৃষ্ণ সংঘের একজন বিখ্যাত সন্ন্যাসী স্বামী ভূতেশানন্দজি মহারাজের সম্বন্ধে 2-4 কথা আপনাদের বলবো। আপনারা যদি জিজ্ঞাসা করেন স্বামী ভূতেশানন্দজিকে, আপনি এক কথায় বলুন। তিনি ছিলেন 4 পযুক্ত সাধু, পবিত্র, প্রেমিক, পণ্ডিত, প্রেরণাদায়ক। তিনি আনন্দময় পুরুষ ছিলেন। তিনি সবাইকে আনন্দ আর শান্তির কথা বলতেন, আনন্দ দিতেনও। মানুষের যা আছে তাই তো লোকে দিতে পারে, তেন আনন্দ ছিল ভিতরে, তাই সবাইকে আনন্দ দান করতেন। এই আনন্দ আর শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না। সাধুর সঙ্গে আধ্যাত্মিকতার ভিতর দিয়েই এই আনন্দ আর শান্তি মানুষের কাছে আছে। আনন্দ। ভূতেশানন্দজিকে আমি প্রথম দেখি 14ই জুন 1960 সালে কলকাতার অদ্বৈত আশ্রমের 4 ওয়েলিংটন লেনে। মহারাজ রাজকোট থেকে এসে আমাদের কাছে কয়েকদিন ছিলেন। রোজ রাত্রে ক্লাসের পরে 15 মিনিট ক্লাসের পরে মহারাজ তার স্মৃতিচারণ করতেন, প্রাচীন শিব ঠাকুরের সন্তানদের কথা। আমি আমার ডায়েরিতে সব লিখে রাখতাম, আমি তখন সবে জয়েন করেছি। তিনি আমাদের মনকে
অত্যন্ত উচ্চগামী করে তুলতেন। তারপর মহারাজ তো মঠে ফিরে যাবেন, তখন স্বামী মাধবানন্দজি আমেরিকায় ব্রেন টিউমার অপারেশনের জন্য আসবার জন্য প্রস্তুত হচ্ছেন। বহু সাধু তাকে দেখতে এসেছিলেন। মহারাজ যাবেন, আমি তার জুতো লুকিয়ে রাখতাম। এই আমার জুতো কোথায় গেল? মহারাজ দেখুন কোথায় আছে। ও, তুমি আমাকে মঠে যেতে দিলে না। তারপর দিন আবার যাবেন, আমি তার জামা আর গেঞ্জি এক বালতি সাবান জলে ডুবিয়ে দিলাম। মহারাজ আপনার জামা গেঞ্জি ময়লা, কালকে যাবেন। আজও যেতে দিলে না, তুমি বড় দুষ্টু। এই দুষ্টু, আমার দুষ্টুমি বা ছেলে মেয়ে আমাকে মহারাজের কাছ থেকে খুব ঘনিষ্ঠ করে তুলেছিল। 1971 সালে আমাকে আমেরিকায় পাঠানো হয়, হলিউডে। স্বামী নির্বাণানন্দজির আদেশেই আমি এদেশে আসি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তাই আমি ভূতেশানন্দজির কাছে যে বললাম, মহারাজ আমার 34 বছর বয়স, আমাকে আমেরিকায় পাঠাচ্ছেন, একজন প্রাচীন সাধুদের পাঠান। আর জানেন আমি যদি আমেরিকায় চলে যাই আমি কি হব? আমি রামকৃষ্ণ হিপি হয়ে যাব। আপনি তখন কি করবেন? আমার কথা শুনে মহারাজ হাসতেন। তারপর একদিন বললেন যে তুমি কালকে সকালে আমার ঘরে আসবে, আমি তোমাকে টেবিল ম্যানারটা শিখিয়ে দেবো। গেলাম তার ঘরে। এক পিস পাউরুটি, একটা সিঙ্গাপুরি কলা, ছোট, আর বোধহয় মন্দির থেকে মহারাজকে একটা সন্দেশ দিয়েছিল, সে সন্দেশটা আমার জন্য রেখেছিলেন, আর বেলুন মাছের এক কাপ চা। এই হলো আমার ব্রেকফাস্টের মেনু। তারপরে মহারাজ বললেন একটা সেন্টেন্স, বিদেশিকে ভালোবাসার দ্বারা স্বদেশী করে তোলো। দ্যাটস ইট, ওয়ান সেন্টেন্স, দ্যাট ইজ মাই টেবিল ম্যানার শিকার। মহারাজের কাছে প্রাণ খুলে কথা বলা যেত। গম্ভীর মহারাজের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, তার সঙ্গে একসঙ্গে 6-7 বছর কাজ করেছি। তবে তার উত্তরগুলো অন্যরকম ছিল। আমি আমেরিকায় আসবার মুখে প্যারিসে একটু অসুবিধে দেখা দিয়েছিল, তা আমি লিখেছিলাম আমি এরকম বিপদের মধ্যে পড়লাম অমুক তমুক। তা গম্ভীর মহারাজ আমাকে লিখলেন, ও তুমি আমাদের ফিলোসফিটা এখনো বুঝতে পারো নি। ঠাকুর তোমাকে হাত পা বেঁচে পিছাবে আর তুমি কাঁদবে আর বলবে প্রভু তুমি বড় দয়ালু। অর্থাৎ ঠাকুর পরীক্ষা করেন। এই প্রসঙ্গে আমার সেন্ট টেরিসার একটা কথা মনে পড়ে। একবার তিনি টলিজোতে একটা কনভেন্ট খুলতে যাচ্ছিলেন, পথে ঘোড়ার গাড়ি উলচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়। তখন বলে যিশুকে বলছেন, প্রভু আমি আপনার কাজ করতে যাচ্ছিলাম, আমাকে এই বিপদের মধ্যে ফেললেন। যিশু বললেন, টেরিসা আমি এইভাবে আমার ভক্তদের পরীক্ষা করি। টেরিসা বললেন, দ্যাট ইজ দ্য রিজন ইউর ডিভোটিজ আর ভেরি ফিউ। বড্ড সত্যি কথা, ঠাকুর আমাদের পরীক্ষা করেন। 1977-এ হলিউড থেকে দেশে গেলাম, নেপালে যাব। মহারাজকে বললাম, মহারাজ আপনি পশুপতিনাথ দর্শন করতে যাবেন? তুমি যদি নিয়ে যাও তো যাব। গেলাম। আমরা নেপালের মহারাজার প্রাইভেট সেক্রেটারির গেস্ট হয়েছিলাম। ভিআইপি সব জায়গায় গাড়িতে করে দেখানো হলো। দুটি চিত্র আপনাদের বলবো দেখবার মতো। মহারাজ পশুপতিনাথ দর্শন করে পরিক্রমা করে একটা সিঁড়ির পরে বসে এই চাদর দিয়ে ঢেকে কেবল জপ করতে লাগলেন। তার ছবি আমি তুলে রেখেছি। দ্বিতীয়, আমরা দক্ষিণাকালী দেখতে গিয়েছিলাম, ফিরবার মুখে সন্ধে হয়ে গেছে, গাড়ি বিকল হয়ে গেল। আমরা মহা মুশকিলের মধ্যে পড়লাম। মহারাজ গাড়ি থেকে নেমে রাস্তার পারে দাঁড়িয়ে রইলেন। সেই নেপালের শীত, কনকনে হাওয়া, আমরা তো গেলে কী হবে। তারপরে লাকিলি একটা লরি আসছিল, তাকে থামিয়ে আমরা মহারাজকে, আমি আর শিখরে ভারী বজে তো
তুলে ওই ড্রাইভারের সিটে বসালুম, আর আমরা দুজনে তার পায়ের কাছে বসলুম। আর পীযূষ মহারাজ আর আমাদের গায়ে যার ড্রাইভার লরির পিছনে গেল, আমাদের শহরে পৌঁছে দিল। সেদিন আমি বুঝতে পারলাম এই লোকটা স্থিতপ্রজ্ঞ, না প্রিয়া প্রিয় স্পৃশত, তাকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই ছোট ছোট জিনিসগুলো দেখলেই বোঝা যায় তিনি কীরকম ছিলেন। 1982-তে আবার দেশে গেলাম, যে আমি বললাম, মহারাজ আপনার গার্গী যজ্ঞবল্কে 2টি বান মেরেছিল, আমি আপনাকে 34টা বান মারব। আস্তে আস্তে বললেন, তোমার সব বান আমি ভেঙে দেব। কথামৃত পড়তে গিয়ে 34টা জায়গায় আমি মানে বুঝিনি। উনি আমাকে সেইগুলো সব ব্যাখ্যা করে সব বললেন। খুব আপন মানুষ ছিলেন। আমার মনে আছে 1981-এ প্রভু মহারাজ আমাকে দীক্ষা দেবার পারমিশন দিলেন এদেশে। আমি ছিলাম, ভূতেশানন্দ যে আমাকে মন্ত্রশাস্ত্র শিখিয়েছিলেন। আমি শুনেছি রামকৃষ্ণ মঠ মিশনে প্রভু মহারাজ, গম্ভীর মহারাজ, রঙ্গনাথানন্দজি, তারপরে আমাদের তপস্যানন্দজি, এরা যখন দীক্ষা দেবেন, প্রভু মহারাজ বললেন ওই ভূতেশানন্দের কাছ থেকে আমাদের মঠ মিশনের ট্র্যাডিশন এগুলো সমস্ত জেনে নাও। তিনি আমাদের সোর্স ছিলেন এসব ব্যাপারে। 1986-এ গেছি কাঁকুরগাছিতে। মহারাজ আমাকে দেখেই বললেন, এখানে তোমাকে 3 দিন থাকতে হবে। আমি বললাম, না মহারাজ, 1 দিন থাকবো, আমার অনেক কাজ। আমি এদেশে আসি সাধুসঙ্গ করতে, তীর্থ করতে, আর এই রিসার্চ করতে, বইপত্র এই সমস্ত নিয়ে ঠাকুর সম্বন্ধে সমস্ত ঘটনা এই সমস্ত জোগাড় করতে আসি। তা উনি বললেন, দেখো এই পুলিশ কমিশন আমার ভক্ত, তোমাকে হাউস অ্যারেস্ট করে রাখবো। তারপরে বললেন, না মহারাজ, 1 দিনই থাকবো। আচ্ছা, তাই থাকবো। তারপরে আবার হাসতে হাসতে বলছেন, দেখো আমার একটা মহা বিপদ হয়েছে। আমি বললাম, কী বিপদ মহারাজ? বলে, দেখো আমি দীক্ষা দিচ্ছি, বেলুড় মঠ আবার সব টাকা নিয়ে নিচ্ছে, কী করি বলো তো? আমি বললাম, তাই নাকি মহারাজ? আমি হলে তো আপনার সব টাকা লুটপাট করে নিতাম। ও, তুমিও দেখছি বেলুড় মঠের সাধু। আমি বললাম, অবশ্যই মহারাজ, আমি বেলুড় মঠের সাধু। তারপরেই বলছেন, দেখো ওই টাকা দিয়ে একটা কাজ করেছি, এই মন্দির চত্বরটাকে, ভিড়টাকে উঁচু করেছি, যাতে বর্ষা হলে ড্রেনের জল মন্দিরের কাছে বা চত্বরে না আসে। আর কতগুলো ঘর করেছি উপরে দোতলায়, ভবিষ্যতে সাধু ব্রহ্মচারী এসে এখানে ধ্যান জপ করবে। তিনি ভূয়দর্শী ছিলেন, প্রান্তদর্শী, দূরদর্শী ছিলেন। 1988-এ মহারাজকে আমরা, আমাদের গোল্ডেন জুবিলি, মহারাজকে আমরা স্পন্সর করলাম আমেরিকা আসবার জন্যে। তাকে লস অ্যাঞ্জেলিসে আমি রিসিভ করতে গিয়েছিলাম। লস অ্যাঞ্জেলিস থেকে স্বামী নিত্যমুক্তানন্দ সঙ্গে ছিল। লস অ্যাঞ্জেলিস থেকে আমরা ট্রুবুকোতে মহারাজ বক্তৃতা দেবেন, আমি ইন্ট্রোডিউস করে দিলাম। আমি বললাম, আই টোল্ড দ্য ডিভোটিস, হিয়ার ইজ এ স্বামী, deeply spiritual and extremely learned. He is like ivory is covered with gold. মহারাজ শুনলেন কোল। উনি বক্তৃতা দিয়ে বললেন, চেতনানন্দ আমাকে বলল আইভরি ইজ কভার্ড উইথ কোল, আমার গায়ের রং কালো আর আমার ভিতরের হাড় সাদা, এই জন্যই বোধহয় চেতনানন্দই বলল। আমি তো এম্বারাস। তারপরে বক্তৃতা হয়ে গেলে আমি তার ঘরে গিয়ে বললাম, মহারাজ আপনার বিরুদ্ধে আমার কমপ্লেন আছে। কি কমপ্লেন? আপনি সবার সামনে আমাকে বেইজ্জত করেছেন। আমি বললাম গোল্ড, আপনি শুনলেন কোল। মহারাজ হো হো করে হাসতে লাগলেন। তারপরে সেন্ট লুইসে এলেন, উনি হোয়াট ইজ বেদান্ত কয়েকটা ভালো বক্তৃতা দিলেন, 4 দিন ধরে বক্তৃতা দিলেন। তারপরে আমি একদিন বললাম, মহারাজ আপনাকে এখন বিক্রি করে আমরা টাকা আয় করছি। কীরকম? আপনার বক্তৃতাগুলো ভিডিও টেপ করেছি, এখন লোকে কিনছে। উনি হাসতেন। তারপরে মহারাজ তো দই খেতে পছন্দ করতেন, মিষ্টি দই। আমি একদিন
হোল মিল্ক, আমেরিকা 1%, 2%, নানান রকম মিল্ক পাওয়া যায়। তা হোল মিল্ক কিনে গরম গাঢ় করে জাল দিয়ে নুন চিনি দিয়ে, আর জানানের একরকম এখানে দই পাওয়া যায়, তাই দিয়ে দই তৈরি করেছি, কিন্তু দই জমলো না। তারপরে স্টোভে ঢুকিয়ে দিয়েছি, তাতেও জমলো না। খাওয়ার সময় বলে, মহারাজ আমার মনে বড় অশান্তি। কীরকম? আপনাকে দই খাওয়াবো বললে দই তৈরি করলাম, আমার কিন্তু দই ভূগোল হয়ে গেছে। ভূগোল? পৃথিবীর 2 ভাগ জল, 1 ভাগের স্থল। আমার দই 2/3 লিকুইড, 1/3 সলিড। ওই তোমার সলিড থেকে একটু দাও। মহারাজ খুশি হয়ে খেলেন। তারপরে অবশ্য পরে দই করে আমাকে খাওয়ানো হয়েছিল। তারপরে হলো কি জানেন, আমি একদিন মহারাজকে বললাম, মহারাজ আপনাকে একটা জিনিস দেখাবো, দ্য গ্রেটেস্ট শো অন দি আর্থ, আপনি জীবনে দেখেননি। আরে তুমি আমাকে কী দেখাবে, আমি জীবনে কত কী দেখেছি। না, আপনাকে দেখাবোই দেখাবো। বেশ, দেখাও। মহারাজ নিত্য মুক্তানন্দ, আমি আর নীল, একজন ব্রহ্মচারী, আমরা 4 জনে গেলাম রিংলিং ব্রাদার্স বার্নাম বেইলি সার্কাস, এই আমেরিকার বিখ্যাত সার্কাস, বেস্ট সার্কাস। আমি কয়েকবার দেখেছি। মহারাজ অর্ধেক দেখে বললেন, চলো এবার ফিরে যাই। আসলে এত দামি টাকা দিয়ে টিকিট কাটলাম, আপনি বললেন চলে যাই। মহারাজ চলে এলেন। উনি আমাকে বললেন না কেন তিনি সম্পূর্ণটা দেখলেন না। তারপরে 1990-তে দেশে গেছি, তখন মহারাজ প্রেসিডেন্ট। আমি যে বললাম, মহারাজ আপনি প্রেসিডেন্ট হওয়াতে আমাদের একটা লোকসান হয়ে গেল। কীরকম? আপনি কথামৃত শেষ করেননি। আপনি ক্লাস নিতেন, কথামৃত 4th ভলিউমে এসে আপনি থেমে গেছেন। মহারাজ কথামৃতের ক্লাস নিতেন, উপনিষদের ক্লাস নিতেন। আমি আমেরিকা থেকে ম্যাক্সওয়েল বেস্ট ক্যাসেট টেপ পাঠাতুম, ওইগুলো রেকর্ড করে সেগুলো ট্রান্সক্রাইব করে ওই বইগুলো বেরিয়েছে। তা মহারাজ বললেন, তুমি ঠিকই বলেছ, এখন এরা আমাকে প্রেসিডেন্ট করে দিয়েছে, দেখো এখন এই দীক্ষা দেই আর প্রণাম নেই, আর কোনো কাজ নেই, ক্লাস নিতে পারছি না। মহারাজের সঙ্গে প্রাণ খুলে কথা বলা যেত। তাঁর কথামৃত ব্যাখ্যা অপূর্ব অপূর্ব। আমাদের অনেক সাধুরা ব্যাখ্যা করেছেন, প্রজ্ঞানানন্দজির বাণী ও বিচার বহু সাধু ব্যাখ্যা করেছেন। মহারাজের ব্যাখ্যার কাছে কাউরের ব্যাখ্যা দাঁড়াতে পারে না। তার কঠোর উপনিষদ আর মুঞ্জক উপনিষদের ব্যাখ্যা বেশ করে আমি ক্লাস নেই এদেশে। একদিন আমি জিজ্ঞেস করলাম, মহারাজ উপনিষদের কোন শ্লোকটা আপনার সবচেয়ে প্রিয়? তা উনি বললেন, যত উদাকাম শুদ্ধি শুদ্ধম তাদের গিয়ে ভবতী এবং মনের বীজানিত আত্মা ভবতী গৌতম। একবার না মহারাজ, ও শ্লোকটা আপনার প্রিয় নয়। কোন শ্লোকটা প্রিয়? আত্মানাম চেদ বীজানি আতমস্মৃতি পুরুষা কিমিচ্ছন কৈশ্য কামায় শরীরম অনুসঞ্জনের, এই শ্লোকটা আপনি অধিক জায়গায় বলেছেন। আমার সঙ্গে খুব প্রাণ খুলে কথাবার্তা হতো। 1923 সালে 1993-তে মহারাজের কাছে গেলাম। তিনি পার্লামেন্টে শিকাগোর 100 ইয়ার্স কমপ্লিশন, মহারাজ বক্তৃতা পাঠ করলেন। আমি যে বললাম, আপনি বক্তৃতা পাঠ করলেন কেন? আপনি তো এক্সটেম্পোরারি বক্তৃতা দেন। দেখো, এই ওপেন হার্ট সার্জারির পরে শরীরটা দুর্বল হয়ে গেছে একটু, আর তাছাড়া ওরা সময় বেঁধে দিয়েছেন, ওই মিনিমাম টাইমের মধ্যে মানে 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 ঠিক শব্দগুলো যাতে বলতে পারি, আইজিএটা ঠিক বলতে পারি, সেই জন্যই পড়লাম। উনি ছিলেন আমার সুপ্রিম কোর্ট। আমি তখন লীলা প্রসঙ্গ অনুবাদ করছি। মহারাজকে বললাম, মহারাজ এই লীলা প্রসঙ্গ অনুবাদটা কীরকম, নামটা কীরকম হবে? রামকৃষ্ণ দি গ্রেট মাস্টার ইজ নট দি এক্স্যাক্ট ট্রান্সলেশন। আমি ট্রান্সলেট করলাম শ্রী রামকৃষ্ণ যে ডিভাইন প্লে। মহারাজ অনুমোদন করলেন। আসলে মহারাজ, আমার আবার দুটো বিপদ। এই ঠাকুরের চন্দ্র নামানোর গল্পটা কি, চন্দ্র নামানোটা কী হবে? খ্রিস্টোফার রিচার্ড অনুবাদ করেছে মিউজিয়াম। ও চন্দ্র নামানোর গল্প শুনে যাও, শোনো তবে
ওদেশে ওই রকম ব্যাপার আছে। ওই মাটির বাড়ি, উপরে চিলের কোঠা, একজন বসে থাকে, আর নিচে একজন ওই হিড়বিড় করে মন্ত্রপাঠ করে আর একটু রিচুয়াল করে, আর এদিকে সামনে ওই 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 অ্যাটিক থেকে ওই লোকটা উত্তর দেয়। একদিন হয়েছে কি জানো, একজন চন্দ্র সেখানে বসে আছে সে অন্ধকারে, আর একজন চন্দ্র ঝুঁকেছে, দুইজনে বলছে ও ভূত ও ভূত, দুইজনে জড়াজড়ি করে উপর থেকে দম করে পড়েছে। এই হলো চন্দ্র। মহারাজ যা মজা করে বলতেন। একদম মহারাজ এই যে বিশ্বাস হয় না যে গৌরীপঞ্জিতে হাতে এক মন কাঠ রেখে সেখানে হোম করতো, ইটস ইজ এ মিরাকল। ঠাকুর বলেছেন যে লীলা প্রসঙ্গ, তা বলছেন দেখো যীশু খ্রিস্টর কত মিরাকল ওরা বিশ্বাস করে, আর একটা অ্যাড করতে কোনো দোষ নেই, তুমি কিছু মনে করো না। একদিন বললে মহারাজ 1997 মনে আছে, 96-এ মহারাজ আমরা সান ফ্রান্সিসকো কনভেন্টে গেলাম, একজন সন্ন্যাসী আমাদের 10 জন সাধুকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য মেইন থিং ইন স্পিরিচুয়াল লাইফ। তো 10 জন সাধু 10 জন উত্তর 10 রকম উত্তর দিয়েছে। আই এম কনফিউজড, টেল মি হোয়াট ইজ ইউর অ্যান্সার। তা বললেন দেখো ওই 10টা উত্তরই একসঙ্গে করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। একদিন আমি বলছেন হচ্ছে কি বলো, হচ্ছে। একবার মহারাজ আপনি তো জানেন আমি বাঙাল। আরে জানি, বাড়ি কোয়ানে খুলনে নাতি খাতি বেড়া গেল, সুতি ভাবলাম না। আমি দেখলাম এই সাধুটা বাপরে বাপ আমাদের গ্রামের কথাও জানে। দুজনে একসঙ্গে বেড়াতাম ওই বিকেলবেলায় ওই মনের মংসবাজার প্রেসিডেন্টের বারান্দায়। তা লোকে দেখলাম বেড়ার ওদিক থেকে ওনার দিকে তাকিয়ে আছে। ওরা কি দেখে বলো তো, আমার ভূতের মতো চেহারা, কালো বুড়ো, দেখতে মোটেই ভালো না, ওটা কী দেখে? তাই বললাম মহারাজ আপনি গুরু। আরে গুরু, ওরা যদি মনে করে ভূতেশানন্দ গুরু, কেঁদে কেঁদে মরবে। তিনি বলতেন কি অপূর্ব বলতেন, দেহটাই গুরু নয়, সেই গুরু শক্তি তাকেই বি করো। মহারাজের সঙ্গে নানান রকম কথা হতো। আজ বলেছি মহারাজ আমার সুপ্রিম কোর্ট ছিলেন। আপনাদের একটা ঘটনা বলি। আমি একটা আর্টিকেল লিখলাম 1986-এ, শ্রীরামকৃষ্ণের পুনরাগমন। আমাদের এক ভক্ত, আমেরিকান ভক্ত, জয়দেবের বইমেলায় সে বেবি বাউল রামকৃষ্ণ খুঁজে বেড়াচ্ছে। তাই আর্টিকেল লিখে শ্রদ্ধানন্দকে দিলাম। শ্রদ্ধানন্দজি তো রাম গালাগালি, এই রামকৃষ্ণ এসেছেন, আর একজন রামকৃষ্ণ তুমি আনছো। উনি আমার মেন্টর ছিলেন, আমি 1952 থেকে ওনার সঙ্গে পরিচয়। তারপরে ভূতেশানন্দজির কাছে গেলাম, আই থিঙ্ক এটা 96 আর 97-এ। তাই গেলাম মহারাজ আমি চা আজকে লিখেছি, আপনাকে পড়ে শোনাও। 3:30টার সময় আমি চা খাই, ওই সময় এসো। 2 দিন পড়ার পরে আমাকে বললেন সুন্দর হয়েছে। আমি বললাম ছাপা হতে পারে, অবশ্যই। তখন আমি পূর্ণাত্মানন্দকে জেগে বললাম এবার ছাপাও। ওইটা ওই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যেতে আপনারা দেখতে পাবেন। একদিন আমি বললাম মহারাজ আপনাকে 1960 থেকে 1997 অবধি দেখছি, এই 37-38 বছর, ইউ লুক দি সেম। তা আমায় বললেন তুমি সেমের গল্প জানো? বলুন। একজন ওল্ড ব্রিটিশ ম্যান, 80 বছর বয়স, 60 বছর আগে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তো। সে তার ডরমেটরিটা দেখবার ইচ্ছা হলো, গেছে, সে রুম নাম্বারে টোক্কা দিয়েছে।
একটি ছাত্র বেরিয়ে এসে বললো, মে আই হেল্প ইউ? বললাম, আই হ্যাভ কাম টু সি দিস রুম হোয়ার আই লিভ 60 years ago, প্লিজ কাম ইন। দরজা খুলে দিল, ঢুকেই গেলেন, দি সেম রুম, দি সেম ওল্ড ফার্নিচার। জানলা খুললেন, দি সেম ওল্ড ভিউ। যে ক্লোজেট খুলেছে, একটি মেয়ে বেরিয়ে এসেছে। তখন ছাত্রটা বলছে, শি ইজ মাই সিস্টার, দি সেম ওল্ড স্টোরি। আমি তো হাসতে হাসতে মরি। মহারাজ কীরকম রসিক লোক ছিলেন। একদিন আমি জিজ্ঞেস করলাম, মহারাজ আমার একটা প্রশ্ন আছে, বলো। মানুষ ভগবানকে ভালোবাসে, এটা শাস্ত্রে আছে, মানুষটাই তো শাস্ত্রে লেখে, কিন্তু ভগবান মানুষকে ভালোবাসে কোন শাস্ত্রে আছে বলুন? আমরা মিস্টিকদের জীবন দেখলে বুঝতে পারি তাদের প্যাশন, লাভ ফর গড। হ্যাঁ, ভাগবতে এর কিছু কিছু বর্ণনা আছে। আমাকে সবগুলো বললেন না। আমি একটা প্রশ্ন করলাম, মহারাজ যাকে দেখিনি তাকে কি করে ভালোবাসবো? তাই তো ভক্তরা জিজ্ঞাসা করে। ঠাকুর মহারাজ বললেন, ভগবানকে ভালোবাসে না তুমি থাকতেই পারবে না। কেন? তুমি আত্মাকে ভালোবাসো না। ওই তারপরে উপনিষদ থেকে বলতে লাগলেন, না বারে পত্যু কামায় পতিম প্রিয় ভবতী, আত্মানস্তু কামায় পতিম প্রিয় ভবতী, সব সর্বাম প্রিয়ম ভবতী। এই আত্মাকে ভালোবাসো, ওই ভগবানকে ভালোবাসা। আমার মনে আছে, আমি যেদিন 1997 মহারাজের কাছে বিদায় নিতে গেছি, I shall never forget, তিনি আমার মাথাটা তার বুকে রেখে বললেন, আই ক্যানট সে গুড বাই, কাম ব্যাক এগেইন। এখানে আসন আছে, যাবন নাই, বললেন। মহারাজ আপনি আমায় আশীর্বাদ করুন। আমি 10,000 মাইল দূর থেকে রোজ এই বেলুড় মঠে এসে ঠাকুরকে প্রণাম করি, আপনি আমাকে আশীর্বাদ করুন। মহারাজের আশীর্বাদ, অনেক ভালোবাসা অনেক পেয়েছি। সামান্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও কত কথা মহারাজের সম্বন্ধে বলবার ছিল, কিন্তু আমার সময় সংক্ষিপ্ত। কি মনে হতে যেন তিনি স্নেহময়ী মাতা, তিনি দণ্ডদাতা পিতা ছিলেন না। তিনি মানুষকে ভালোবেসে এমন আপন করে রেখেছিলেন। শাস্ত্রে কি বলে জানেন? অনেক সময় বন্ধনাথ বন্ধু, ভালোবাসার বন্ধনকে যে বাঁধে সেই হলো আমাদের বন্ধু। মহারাজ তার ভালোবাসার দ্বারা আমাদের বেঁধেছেন। সেই জন্যে আজকে আপনারা এত লোক এই সভায় এসেছেন তার কথা শুনবার জন্যে। তিনি আমাদের প্রকৃত বন্ধু ছিলেন। একটু ইতস্তত করছি, কারণ জানেন, একটা ভগবান যা করেন মঙ্গলের জন্য, এই গল্পটা বলবার জন্যে বলি, খুব তাড়াতাড়ি বলে যাব। এই গল্পটা ঠাকুর বলেছেন, কিন্তু লীলা প্রসঙ্গে কথামৃতে কোথাও নেই, একমাত্র প্রেমানন্দের পত্রাবলিতে আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এক রাজা ইয়ং, তার পা আঙুল কেটে যায়। তখন মন্ত্রী বলল, সবাই তাকে খুব সান্ত্বনা দিচ্ছে। তখন মন্ত্রী বলল, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। তখন রাজা মন্ত্রীর কথায় বড় বিরক্ত হয়ে বলল, চলো আমরা সব শিকারে যাব। শিকারে গেছেন, ঘোড়া ছুটিয়ে, একটা সমস্ত এন্টরাজ পিছনে রয়েছে, রাজার মন্ত্রী ঘোড়া ছুটিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন। যে তখন রাজা বলছে, আমি খুব তৃষ্ণার্ত, রাজা আমার জন্য জল আনো। মন্ত্রী জল আনতে গিয়ে বলছে, একটা কূপ দেখেছি কিন্তু জল তো তুলতে পারবো না।
বললো দুজনে যাই চলো একসঙ্গে। যেই কূপের কাছে এসেছে রাজা ওই মন্ত্রীকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ও বুক জলে দাঁড়িয়ে আছে। এর মধ্যে হলো কি এক দল দস্যু ওই রাজাকে ধরেছে, ধরে বলছে, বলে আমি রাজা, বলে তুমি তো আমাদের শত্রু, তোমাকে মারবো, তখন তোমাকে মায়ের সম্বন্ধে বলি দেবো। তারা ওরা পণ্ডিত, ওরা পুরোহিত ডেকে এনেছে, ওকে স্নান করিয়েছে। বজে চেক করতে দেখে হাত কাটা, বলে এই ডিফেক্টিভ বজেই মা কালীকে মানে উৎসর্গ করা যাবে না, ওকে মেরে তাড়িয়ে দিয়েছে। রাজা পুকুর সেই কূপের কাছে এসে বলছে, হ্যালো আর ইউ স্টিল দেয়ার? বলে হ্যাঁ স্টিল দেয়ার। ও রাজা তার কাপড় বলে এই কাপড় ধরো, ধরে ওকে টেনে উপরে তুলেছে। বলছে দেখো তুমি ঠিকই বলেছিলে, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। এই আমার হাত কাটার জন্য আমার প্রাণটা আসলো। মন্ত্রী বলল, না না না, তুমি ঠিকই করেছো, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। আমরা দুজনেই যদি ধরা পড়তাম, তোমাকে ওরা ছেড়ে দিত, আমাকেই শিরচ্ছেদ করতো। তো ভগবান যা করেন মঙ্গলের জন্যে, আমার এই পাটা ভেঙেছে, এটা ভগবানের মঙ্গলের জন্যে, জানি না। এইভাবে আমি একটা সান্ত্বনা পেলাম, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ঠাকুর মা সর্বমঙ্গলা আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা। থ্যাংক ইউ ভেরি মাচ।